5 অসুস্থ ইসলামী ব্যাংককে এক ঘরে ঢুকিয়ে বানানো হলো সম্মিলিত ইসলামী ব্যাংক। কিন্তু গ্রাহকের টাকা ফেরত আসবে নাকি এ শুধু নতুন সাইনবোর্ডের পুরনো সংকট? বাংলাদেশে ব্যাংক মানে একসময় ছিল ভদ্রলোকের আলমারি। মানুষ মনে করত ঘরে টাকা রাখলে চোর নেবে, ব্যাংকে রাখলে রাষ্ট্র পাহারা দেবে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, চোরের ভয় কম, ব্যাংকের ভয় বেশি। আগে মানুষ টাকা জমা দিয়ে নিশ্চিন্তে ঘুমাতো, এখন টাকা জমা দিয়ে প্রতি সকালে মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলে দেখে সিস্টেম আপডেট চলছে। চট্টগ্রামের আন্দরকিল্লার ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি জানান, ব্যাংকগুলো এক এক সময় এক এক বাহানা দেয়। তখন সেটি শুধু একজন মানুষের ক্ষোভ নয়, এটি বাংলাদেশের হাজার হাজার আমানতকারীর দীর্ঘশ্বাস হয়ে যায়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক আর সোশ্যাল ইসলামী ব্যাংকে তার 3 কোটি টাকারও বেশি আটকা আছে। 1.5 বছরে তুলতে পেরেছেন মাত্র 7 লাখ টাকা। শুনলে মনে হয় যেন টাকা নয়, আইসিইউতে থাকা রোগীর শরীর থেকে দিনে আধা ব্যাগ রক্ত বের করার অনুমতি চাওয়া হচ্ছে। 5 আগস্টের পর থেকে তিনি নিজের টাকার জন্যই দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। মন্ত্রী ধরেছেন, উপদেষ্টার দরজায় গেছেন, গভর্নরের কাছে আবেদন করেছেন, কোনো লাভ হয়নি। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় আবেদনপত্রেরও একটা বিচিত্র নিয়তি আছে। সেগুলো প্রথমে ফাইল হয়ে যায়, তারপর তাতে ধুলো জমে, শেষে ইতিহাস হয়ে যায়। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন। মানুষ যখন ব্যাংকে তালা দেয় তখন বুঝতে হবে ব্যাপারটি শুধু আর্থিক নয়, মানসিক। কারণ বাঙালি সাধারণত ব্যাংকে তালা দেয় না, ব্যাংকের সামনে দাঁড়িয়ে কাঁদে। এবার তারা কাঁদা ছেড়ে দিয়ে তালা মেরেছে, মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে। সমস্যার শুরু অবশ্য আজকের নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসতে থাকে শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংকের ভিতরের ভয়াবহ চিত্র। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এসআইবিএল, এই 5 ব্যাংক বিশাল খেলাপি ঋণের বোঝায় প্রায় মৃতপ্রায় অবস্থা। কোথাও খেলাপি ঋণ 48%, কোথাও 97%। অর্থাৎ কেউ হাঁপাচ্ছিল, কেউ কার্যত কবরে শুয়েছিল। এরপর রাষ্ট্র এক অভিনব চিকিৎসা বের করল। 5 অসুস্থ রোগীকে এক বিছানায় শুইয়ে বলা হলো, এমন এক ওষুধ দেব যে তোমরা 5 জনই সুস্থ হয়ে উঠবে। সেই নাম দেওয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অপারেশন বলা হচ্ছে। 2025 সালের 21শে ডিসেম্বর 5 ব্যাংককে একীভূত করা হয়। অনুমোদিত মূলধন ধরা হয় 40,000 কোটি টাকা। উদ্দেশ্য ছিল সাধারণ আমানতকারীদের রক্ষা করা, রাষ্ট্রীয় গ্যারান্টিতে আস্থা ফেরানো। কিন্তু বাস্তবে দেখা গেল নতুন নামের সাইনবোর্ড লাগানো সহজ, আস্থা ফেরানো কঠিন। কারণ ব্যাংক ব্যবসায়ের সবচেয়ে বড় পুঁজি টাকা নয়, বিশ্বাস। আর বিশ্বাস একবার ফেটে গেলে তা আর ইসলামী, প্রচলিত বা ডিজিটাল কোন অভিধানে সহজে জোড়া লাগে না। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর আশা ছিল গ্রাহকরা ধীরে ধীরে টাকা পাবেন, কিন্তু 5 মাস পেরিয়ে গেল দৃশ্যমান উন্নতি হয়নি, বরং নতুন জটিলতা তৈরি হয়েছে। 5 ব্যাংকের কর্মসংস্কৃতি আলাদা, ব্যবস্থাপনা আলাদা, লোকজন আলাদা। যেন 5 জেলার 5 রকমের বিয়ের বরযাত্রীকে এক বাসে তুলে বলা হয়েছে, এখন থেকে তোমরা একই পরিবার। এসবের মাঝেই নতুন বিতর্ক তৈরি করেছে ব্যাংক রেজুলেশন আইন 2026। এই আইন নিয়ে ব্যাংকিং মহলে এখন এমন আলোচনা চলছে যেন এটি কোনো অর্থনৈতিক আইন নয়, বরং রাজনৈতিক থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট। আইনের 18 ক ধারা নিয়ে বিশেষ বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে এই ধারার মাধ্যমে আগের মালিকদের আবার ব্যাংকে ফিরে আসার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ যারা ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ বের করে নিয়ে গেছে বলে অভিযোগ, তারাই আবার মালিকানায় ফিরতে পারে, এমন আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বা বিএবিও উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, পুরনো মালিকরা ফিরলে ব্যাংক খাতে সুশাসন ফেরানো কঠিন হবে। কারণ আগুন নেভানোর জন্য যদি আবার আগুনকেই দায়িত্ব দেওয়া হয়, তাহলে দমকলের প্রয়োজন। অবশ্য বাংলাদেশ ব্যাংক বলছে আইনের শর্ত পূরণ ছাড়া কেউ ফিরতে পারবে না। গভর্নর আশ্বস্ত করেছেন, কিন্তু
বাংলাদেশের মানুষ আশ্বাস শুনতে শুনতে এখন এমন পর্যায়ে পৌঁছেছে, আশ্বস্ত শব্দটি শুনলেই তাদের সন্দেহ হয়। এই আইনের সুযোগ নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক বা SIBL সম্মিলিত কাঠামো থেকে বেরিয়ে যাওয়ার আবেদন করেছে। 27শে এপ্রিল তারা বাংলাদেশ ব্যাংকে লিখিত আবেদন দিয়ে আবার স্বতন্ত্র শরিয়া ব্যাংক হিসেবে কাজ করার আগ্রহ জানায়। অর্থাৎ যে সংসার 5 মাস আগে অনেক আয়োজন করে তৈরি হয়েছিল, সেখানে এখন বিচ্ছেদের আলাপ শুরু। অর্থনীতিবিদদের অনেকে মনে করছেন সরকার শুরু থেকেই ভুল পথে হাঁটছে। BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমদ চৌধুরী স্পষ্ট ভাষায় বলেছেন, মার্জার সাধারণত স্বেচ্ছামূলক প্রক্রিয়া, এখানে সেটি হয়নি, এখানে ধরে এনে বিয়ে দেওয়া হয়েছে। তার কথায় ব্যঙ্গও আছে, বাস্তবতাও আছে। কারণ অর্থনীতির নিয়ম বলে, ভালো ব্যাংকের সঙ্গে খারাপ ব্যাংককে জুড়ে দিলে কখনো কখনো ভারসাম্য তৈরি হতে পারে, কিন্তু সব খারাপ ব্যাংককে একত্র করলে ফলাফল অলৌকিক হবে, এমন ধারণা অর্থনীতির বইতেও নেই, রূপকথার বইতেও নেই। ডক্টর আহসান হাবিবও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একটি ব্যাংকের খেলাপি ঋণ 90%, আরেকটির 40%। তাহলে তুলনামূলক কম খারাপ ব্যাংক ভাববে, অন্যের পাপের বোঝা আমি বইব কেন? এখানে মূল সমস্যা হলো আস্থার সংকট। ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটি শুধু টাকা তুলতে আসে না, সে রাষ্ট্রের প্রতি তার বিশ্বাসের রসিদও নিতে আসে। কিন্তু যখন তাকে বলা হয় আজ 10,000-এর বেশি দেওয়া যাবে না, তখন সে বুঝে যায় তার টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংক তার নয়। এখন প্রশ্ন হলো, গ্রাহকরা টাকা কবে পাবেন? সত্যি কথা হলো, এর নির্দিষ্ট সময় কেউ দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংক নিজেও বলছে এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কোন দেশি বা বিদেশি বিনিয়োগকারীও এগিয়ে আসেনি, অর্থাৎ পুঁজি ঢুকছে না। আর ব্যাংকিং ব্যবসায় নতুন টাকা না এলে পুরোনো টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, সরকার চাইলে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। এজন্য দরকার স্বচ্ছতা, খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং গ্রাহকদের আস্থা ফেরানোর বাস্তব উদ্যোগ। শুধু প্রেস ব্রিফিং দিয়ে আস্থা ফেরে না, মানুষের হাতে টাকা ফিরলে আস্থা ফেরে। বাংলাদেশের সাধারণ মানুষ বড় বিচিত্র জাতি। তারা রাস্তার গর্ত মেনে নেয়, বিদ্যুতের লোডশেডিং মেনে নেয়, এমনকি নির্বাচনের ফলাফল নিয়ে কারচুপিও মেনে নেয়। কিন্তু নিজের কষ্টের জমানো টাকা আটকে গেলে তার ধৈর্য ভেঙে যায়। কারণ ব্যাংকে জমা টাকা শুধু সংখ্যা নয়, সেখানে সন্তানের ভবিষ্যৎ থাকে, মেয়ের বিয়ের স্বপ্ন থাকে, বৃদ্ধ বয়সের ওষুধের খরচ থাকে। রাষ্ট্র যদি সেই টাকার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে মানুষ একসময় ব্যাংকের বদলে আবার আলমারিতে ফিরবে। আর ইতিহাস বলে, যখন মানুষ ব্যাংকের উপরে ভরসা হারায়, তখন শুধু একটি ব্যাংক নয়, পুরো অর্থনীতি কাঁপতে শুরু করে।